সো আমরা ম্যাথ করতেছিলাম P2/P1 এ। তাহলে ফর্মুলায় দেখো 10 log P2/P1, যেখানে আমরা বলছি P2 এর মান হচ্ছে হাফ অফ P1 বা 0.5 P1 একই কথা। সো 10 log 10 0.5 P1/P1 হিসাব নিকেশ করলে পাওয়া যায় -3 ডেসিবেল। এবার সিদ্ধান্তটা কি হবে, ভ্যালুটা যেহেতু মাইনাস আসছে? বলেন তো স্যাররা, সিদ্ধান্ত কি হবে? এখানে কি সিগন্যাল অ্যাটেনুয়েটেড হয়েছে না অ্যাম্পলিফাইড হয়েছে? স্যার কমছে, মানে অ্যাটেনিউটেড স্পিডটা স্যার। কমে গেছে স্যার। কমছে স্যার, জি স্যার, এটাকে বলছে অ্যাটেনুয়েটেড হয়েছে, অর্থাৎ সিগন্যাল তার এনার্জি জি হারাইছে। এখন এই -3 ডেসিবেল পরিমাণ যেটুক কমছে, এটুক যদি তুমি অ্যাম্পলিফায়ার ব্যবহার করে রিগেইন করে দাও, তাহলে আবার সিগন্যাল আগের জায়গায় চলে যাবে। বুঝতে পারছো জি স্যার। ব্যাপারটা? এক্স্যাক্টলি স্যার সেই 0. পদ্ধতিটাই। হ্যাঁ হ্যাঁ স্যার 0.5 P1 এটা স্যার কোথায় পেলাম স্যার? ভাই, উপরে দেখো, পাওয়ার ইজ রিডিউস টু ওয়ান হাফ মানে অর্ধেক হয়েছে, অর্ধেক মানে হচ্ছে 0.5। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো যেটা বলতেছিলাম, -3 ডেসিবেল পরিমাণ অ্যাম্পলিফায়ার যদি করে অ্যাম্পলিফাই করে দেই, তাহলে সিগন্যালটা আবার আগের অবস্থায় চলে আসবে। দিস ইজ দ্য টেকনিক যেটা ডিশ কোম্পানিরা ব্যবহার করে। কিছু দূর পূর্বই তারা অ্যাম্পলিফায়ার ইউজ করে। তুমি রাস্তাঘাটে দেখবা যে ঢাকা শহরে এই ইলেকট্রিকের খামের মধ্যে এরকম ছোট ছোট বক্স, যেগুলোর মধ্যে জি স্যার। নর্মালি ইন্টারনেটের ডিশের এইসব বক্স গুলি থাকে, অ্যাম্পলিফায়ার গুলি থাকে। এরা কিছু দূর পর পর এমপ্লিফাই করে দেয়, ফলে যেটা হয় যে টেলিভিশন চ্যানেলে আবার পুনরায় নতুন এনার্জি পায়, ফলে আবার সিগন্যাল স্ট্রেংথ ভালো থাকে, টিভিও পরিষ্কার দেখা যায়। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। এই ম্যাথে বলছে সিগন্যাল ট্রাভেল করতেছে অ্যাম্পলিফায়ারের মাঝখান দিয়ে, পাওয়ার 10 গুণ বেড়ে গেছে। তাইলে এবার অ্যাম্পলিফিকেশন করলে ভ্যালুটা কত আসবে? দেখো, এটার আউটপুট আসছে 10 ডেসিবেল। 10 ডেসিবেল প্লাসে আসছে না, পজিটিভ। দ্যাট মিনস সিগন্যাল পজিটিভ, জি অ্যাম্পলিফাইড স্যার। হয়েছে, এখানে কোনো অ্যাটেনিউশন হয় নাই বা সিগন্যাল লস করে নাই। ঠিক আছে? সো এই জিনিসগুলি আমি সবাইকে বলবো যে একটু দেখা যায়। এই যে আরেকটা ম্যাথ আছে, সেম একই জিনিস। এই যে আরেকটা ম্যাথ আছে, একই জিনিস, একই ফর্মুলা, সব সেম ফর্মুলা। সো তোমাদেরকে এই ম্যাথগুলি স্যার বাসায় প্র্যাকটিস করতে হবে। দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান। এখানে বলছে যে সিগন্যাল কত গেইন লস, একই প্রশ্ন কিন্তু সেমই। সো এখানে একটু পার্থক্য আছে। এখানে বলছে যে if the signal at the beginning of a cable with -0.3 decibel per kilometer has the power of 2 milliwatt, what is the power of the signal at 5 kilometer? বলছে 5 কিলোমিটার পরে সিগন্যালের পাওয়ারটা কত বের করো। শুরুতে বলছে 0.3, তাহলে 5 কিলোমিটার পরে কত হবে? 0.3 ইন্টু 5 মানে হচ্ছে -1.5। এটা হচ্ছে তোমার ভ্যালু। এইবার এই ভ্যালু ধরে হিসাব করলেই তুমি বুঝে বলবা যে ওইখানে পাওয়া মানে 5 কিলোমিটার পরে পাওয়ারটা কত ছিল। সো 5 কিলোমিটার পরে পাওয়ারটা ছিল 1.54 মিলিওয়াট, যেটা শুরুতে ছিল 2 মিলিওয়াট। তার মানে এখানে তোমার ইয়ে হয়ে গেছে, সিগন্যালটা কমে গেছে, পাওয়ারটা কমে গেছে। বুঝা গেল? জি স্যার। জি স্যার। কোনো কনফিউশন নাই তো? স্যার আরেকবার বলেন না একটু। জি, এখানে শুরুতে পাওয়ারটা ছিল তোমার ইফ দ্য সিগন্যাল ইজ এট দ্য বিগিনিং অফ এ কেবল উইথ -0.3 ডেসিবেল পার কিলোমিটার, -0.3 পার ডেসিবেল পার কিলোমিটার হ্যাজ এ পাওয়ার অফ 2 মিলিওয়াট। তার মানে সিগন্যালটা শুরুতেই ছিল 2 মিলিওয়াট পাওয়ারে, যার মধ্যে লস ছিল 0.3। বলছে পাওয়ারটা 5 কিলোমিটার পরে কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথম কিলোমিটারে ছিল -0.3, 5 কিলোমিটার পরে 5 দিয়ে গুণ করলে তো হয়ে যায় না, -1.5। এইটা হচ্ছিল তোমার লসটা, যে -1.5 লস করছে। এখন লস করার পরে হিসাবটা কিভাবে বের করবা, যে আমার 5 কিলোমিটার পরে পাওয়ারটা কত? লস করছে 1.5 ডেসিবেল, আমরা বুঝতে পারতেছি। পাওয়ারটা শুরুতে ছিল 2 মিলিওয়াট, তাহলে এই 1.5 ডেসিবেল লস করার পরে তোমার কত হয়েছে 5 কিলোমিটার পরে? সো দেখো, এটা একই ফর্মুলায় 10 লগ 10 ফর্মুলায় ফেলার পরে দেখো P2 এর ভ্যালুটা বের হয়েছে 1.4 মিলিওয়াট। তার মানে -1.5 ডেসিবেল বা 1.5 ডেসিবেল লস করার পরে 5 কিলোমিটার সিগন্যালটা ট্রাভেল করার পরে তার পাওয়ার আসছে 1.4, যেটা শুরুতে ছিল 2 মিলিওয়াট। বুঝা গেল স্যার? জি স্যার। ভেরি নাইস। এরপরে হচ্ছে ডিস্টরশন। এটা একজনের রিডিং করো।
Distortion means that the signal changes its form or shape. Distortion occurs in a composite signal made of different frequencies. Each signal component has its own propagation speed through a medium and therefore its own delay in arriving at the final destination. স্যার ফার্স্টেরটা হচ্ছে এটা সিগন্যাল অনুযায়ী শেপ আর ফর্মটা চেঞ্জ করে দেন হচ্ছে প্রত্যেক স্যার সেকেন্ডটা হলো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির একটা কি বলে আর কি কম্পোজিশন টাইপের একটা সিগন্যাল কি করে ফ্রিকোয়েন্সি আছে মানে আলাদা 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 ফ্রিকোয়েন্সিস বানায়। হ্যাঁ হ্যাঁ তারপরটা জানি না। তোমরা সবাই কি ওর কথা বুঝতে পারছো? জি স্যার। সো এখানে শেপ চেঞ্জ হবে। অপশনটা বুঝি নেই। আচ্ছা বলতেছি, এখানে তোমার শেপ চেঞ্জ হবে সিগন্যালের। কারণ হচ্ছে খুবই সিম্পল, একটা সিগন্যাল যখন অ্যাটেনুয়েটেড হয় সিগন্যালটা পাওয়ার লস করে, পাওয়ার যখন সে লস করে তখন তার শেপটা চেঞ্জ হওয়া খুবই স্বাভাবিক, তাই না স্যার? জি সো স্যার। ডিস্টরশন ঘটবে তোমার সিগন্যালটা যখন শেপ হারাবে, এটাকে আমরা বলছি হচ্ছে ডিস্টরশন। আর থার্ড পয়েন্ট হচ্ছে each signal component has its own propagation speed through a medium and therefore it is own delay in arriving at the final destination। তার মানে হচ্ছে প্রত্যেকটা সিগন্যাল, এখানে কম্পোজিট সিগন্যালের কথা বলছে, দ্যাট ইজ ওয়াই থার্ড পয়েন্ট আসছে। কারণ একটা কম্পোজিট সিগন্যাল ইজ এ কম্বিনেশন অফ ফিউ সিম্পল সিগন্যালস, তাই না? অনেকগুলি সিম্পল সাইন ওয়েভ একত্রে মিলিত হয়েই কম্পোজিট সিগন্যাল হয়। তাহলে এখানে বলছে যে প্রত্যেকটা সিগন্যালের ইন্ডিভিজুয়াল স্পিড আছে, ওইটার উপর বেস করেই সে ডেস্টিনেশনে পৌঁছাবে। ঠিক আছে, এইটা হচ্ছে 3 নম্বরের বক্তব্য। এখন মানে মজার বিষয় হচ্ছে ডিস্টরশন মেজার করার জন্য কোনো ফর্মুলা আসলে নাই। কারণ ডিস্টরশন মেজার করতে চাইলে তোমাকে সিগন্যালটা যদি কোনোভাবে এনার্জি লস করে তবেই সেটা ডিস্টর্টেড হবে। এখন এনার্জি লস করতে গেলে সেটার ডেফিনেশন হচ্ছে অ্যাটেনুয়েশন, তাই না? আমরা একটু আগে তো বললাম। তাইলে জি একটা স্যার। সিগন্যালের ডিস্টর্টেড বিষয়টা মেজার করতে চাইলে তোমাকে অ্যাটেনুয়েশনটা মেজার করতে হবে। তুমি যদি অ্যাটেনুয়েশন মেজার করতে পারো তাইলে যেই পরিমাণ সে লস করবে ওইটার কারণেই ডিস্টর্টেড ঘটনাটা ঘটবে। তাইলে আমি যদি অ্যাম্পলিফায়ার ব্যবহার করে সিগন্যালটাকে আবার রিগেইন করে দিতে পারি তাহলে এই ডিস্টরশনের অবস্থাটা আবার ঠিক হয়ে যাবে ওই রিগেইনের সাথে সাথে। বুঝছো ঘটনাটা? একটা সিগন্যাল জি যদি স্যার। কোনো কারণে বাঁকা হয়ে যায় এনার্জি লস করার কারণে, তাহলে আমি যদি তাকে আবার এনার্জি ড্রিঙ্ক খাওয়াই দিই, সে যখন আবার এনার্জি ফিরে পাবে তখন বাঁকা থেকে আবার সোজা হয়ে যাবে। জি স্যার। বুঝাইতে পারছি তো পুনরায় স্যার? ঠিক হয়ে যাবে। জি স্যার। তো এটার এখন কেউ যদি বলে যে একটা ডিস্টর্টেড সিগন্যালকে ভালো করার বুদ্ধি কি, বুদ্ধি হচ্ছে অ্যাম্পলিফাই করা। কারণ আমরা অ্যাটেনুয়েশনে যেখানে অ্যাম্পলিফাই করে তোমার সিগন্যালকে রিগেইন করতেছি, এক্স্যাক্টলি সিমিলার ডিস্টরশনটাও একই পদ্ধতির মধ্যেই পড়ে। আমি যদি অ্যাম্পলিফাই করে সিগন্যাল রিগেইন করে দিই তাহলে ডিস্টরশনের প্রবলেমটা সমাধান হয়ে যাবে। সো আনসার হচ্ছে অ্যাটেনুয়েশন এবং ডিস্টরশন দুইও কেসে যদি সিগন্যালকে ঠিক করতে হয়, সিগন্যালের লসটাকে যদি কম্পেনসেট করতে হয়, তোমার কি বলে বাঁকা সিগন্যালকে যদি সোজা করতে হয়, তাহলে উই নিড টু ইউজ এন অ্যাম্পলিফায়ার, যেটা দিয়ে আমরা আসলে এই কাজটা করতে পারি। ওকে,
কনফিউশন আছে কারো? জি না স্যার। ভেরি নাইস। দ্য থার্ড ওয়ান ইজ নয়েজ। এখন নয়েজ অনেকগুলি হইতে পারে স্যার। থার্মাল নয়েজ, ইন্ডিউস নয়েজ, ক্রস টক, ইম্পালস নয়েজ, দেয়ার আর লট অফ নয়েজ। সো ফার্স্ট ওয়ান ইজ থার্মাল নয়েজ। সোজা বাংলায় হচ্ছে গরম হয়ে যায়, যেই কারণে ওয়্যার র্যান্ডম ইলেকট্রন ফ্লো ঘটে, ফলে কেবল গরম হয়। কেবল গরম হলে বা আমার যে হার্ডওয়্যার গুলো আমরা ব্যবহার করতেছি, আইদার সুইচ অথবা রাউটার, সো যদি কোনো কারণে গরম হয়ে যায় তাহলে আমার সিগন্যালটা অটোমেটিক পুয়ার হয়ে যায়। ইনডিউস নয়েজ আছে, অ্যান্টেনা যেগুলি আমরা ব্যবহার করতেছি, ট্রান্সমিশন মিডিয়ামের ক্ষেত্রে যে রিসিভিং অ্যান্টেনা আছে, ওই অ্যান্টেনা যদি কোনো কারণে সিগন্যাল ফল্ট করে তাহলে সেটাকে আমরা বলি ইনডিউস নয়েজ। ক্রসটক হচ্ছে একটা কেবলের সাথে আরেকটা কেবল যদি কোনো কারণে ক্রস কানেক্টেড হয়, তার কারণেও সিগন্যাল রিডিউস করতে পারে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ক্রসটক। ইম্পালস নয়েজ হচ্ছে যখন হাই তোমার সিগন্যাল ফ্লো জেনারেট করে, একেবারে করে কারেন্ট চলে গেছে, হুট করে কারেন্ট আসছে, যখন আসছে সে হাই ভোল্টেজ আসছে, তখন বিভিন্ন হার্ডওয়্যার গুলিতে সিগন্যাল এফিসিয়েন্সি কমে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে ইম্পালস নয়েজ। বুঝতে পারলা? সো জাস্ট 1 মিনিট, ওকে? ওকে, সো এর বাইরে আরো একটা জিনিস আছে যেটা আসলে এখানে লেখা হয় নাই, সেটা হচ্ছে যে যদি হাই রেজ বিল্ডিং থাকে না, ইন ওয়্যারলেস কমিউনিকেশন, মনে করো তুমি আছো বাম পাশে, তোমার ডান পাশে হচ্ছে তোমার রাউটারটা যেখান থেকে তুমি সিগন্যালটা রিসিভ করতেছো, কিন্তু তোমার আর রাউটারের মাঝখানে একটা বড় বিল্ডিং আছে, সেক্ষেত্রেও কিন্তু সিগন্যাল উইক হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে এই যে ডাস্ট, তোমার এয়ার পলিউশন, ওইটার কারণে রিডিউস করতে পারে না তোমার কি বলে স্পিড। তারপর হচ্ছে এই যে গাড়ির হর্ন প্যাপো প্যাপো শব্দ করতেছে, এই শব্দের কারণে তোমার সিগন্যালটা রিডিউস হতে পারে। সো এগুলি হচ্ছে তোমার আনওয়ান্টেড জিনিস, যেগুলি একটা সিগন্যালের মধ্যে থাকলে সিগন্যালটা তার এনার্জিটা লস করতে পারে। ঠিক আছে? সো এই যে দেখো, ট্রান্সমিটার সিগন্যাল, মাঝখানে দেখো নয়েজের কারণে এটা চেহারাই চেঞ্জ হয়েছে। তারপরে রিসিভ হয়েছে অন্য জিনিস। সো ট্রান্সমিটার সিগন্যালের সাথে নয়েজটা অ্যাড হওয়ার পরে, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। তো ট্রান্সমিটার সিগন্যালের সাথে নয়েজটা অ্যাড হওয়ার পরে দেখো রিসিভ সিগন্যালটা চেহারা চেঞ্জ। তার মানে হচ্ছে রিসিভ সিগন্যালটা আমি যা ট্রান্সমিট করেছি ওইটার মতো নাই, এটা চেঞ্জ হয়ে গেছে, ফলে তোমার আমার সিগন্যালটার মধ্যে প্রবলেম তৈরি হয়েছে। সমাধান কল্পে আমরা এটা সমাধান সরাসরি তোমার এমপ্লিফায়ার দিয়ে করা যাবে না, এটা মেজার করে দেখতে হবে কোথায় সমস্যা হয়েছে, তারপর ওই প্রবলেমটা সলভ করতে হবে। যদি মনে করো যে হার্ডওয়্যারের সমস্যার কারণে হয়, ইউ ক্যান চেঞ্জ দ্য হার্ডওয়্যার। মনে করো খুব দুর্বল মানে হার্ডওয়্যার ব্যবহার করছো, ইউ ক্যান চেঞ্জ দ্য হার্ডওয়্যার। বা কেবল খারাপ হয়ে গেছে, ইউ ক্যান চেঞ্জ দ্য কেবল। এরকম ভাবে মেজার করতে হবে ইন্ডিভিজুয়ালি যে কোথায় সমস্যা, তারপরে ইউ ক্যান সলভ দিস প্রবলেম। বাট প্র্যাকটিক্যালি নয়েজলেস চ্যানেল বলতে কিছু নাই। প্র্যাকটিক্যালি নয়েজলেস বলতে কিছু নাই, থিওরিটিক্যালি নয়েজলেস আছে। যেমন আমি যদি ভ্যাকুয়ামে কমিউনিকেশন করি তাইলে নয়েজলেস হবে, ওইখানে কোনো কিছুই থাকবে না। বাট প্র্যাকটিক্যালি ভ্যাকুয়ামে তো আর কমিউনিকেশন করা যায় না স্যার। দুই মানুষ কমিউনিকেট করতে গেলে দুইজনই মারা পড়বে কয়েক মিনিট পরে, তাই না? সো ভ্যাকুয়ামে করা যায় না, কিন্তু থিওরিটিক্যালি তুমি ক্যালকুলেট করতে পারো যে নয়েজলেস চ্যানেল এরকম এরকম হতে পারে। প্র্যাকটিক্যালি নয়েজলেস চ্যানেল বলতে কিছু না। সো নয়েজ কিভাবে হিসাব হবে? নয়েজ হিসাব হবে সিগন্যাল টু নয়েজ রেশিও, এই একক দিয়ে, সিগন্যাল টু নয়েজ রেশিও। যেখানে এইখানে যে ফর্মুলাটা দেখতেছো এটা হচ্ছে নয়েজ, সিগন্যাল টু নয়েজ রেশিও ডেসিবেল এককে কিভাবে ক্যালকুলেট করে। বাট সিগন্যাল টু নয়েজ রেশিওর আরেকটা ফর্মুলা আছে, আমরা একটু করে দেখবো। তো ডেসিবেল এককে যদি তুমি নয়েজটা বের করতে চাও, ফর্মুলা হচ্ছে 10 log 10 এসএনআর। 10 log 10 এসএনআর মানে হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, ওইটা আরেকটা ফর্মুলা থেকে আসবে। সো লেট আস সি।
এই হচ্ছে ম্যাথটা, একটা ম্যাথ। দেখো একটা ম্যাথ আমি বুঝাই দিই, তাহলে তোমার জন্য ইজি হবে। বলছে দ্য পাওয়ার অফ এ সিগন্যাল ইজ 10 মিলিওয়াট, দ্য পাওয়ার অফ এ নয়েজ ইজ 1 মাইক্রোওয়াট, ঠিক না? হোয়াট আর দ্য ভ্যালু অফ এসএনআর এন্ড এসএনআর ডিবি। তাহলে প্রথমে এসএনআর এর বের করো। এসএনআর এর যেটা ফর্মুলা, যেটা এখানে লেখা হয় নাই, এসএনআর এর যেটা ফর্মুলা সেটা হচ্ছে এভারেজ পাওয়ার ডিভাইডেড বাই এভারেজ নয়েজ। পাওয়ার কে যদি আমি নয়েজ দিয়ে ভাগ করি তাহলেই তোমার ইয়েটা পাওয়া যাবে, এসএনআরটা পাওয়া যাবে। পাওয়ার কে যদি নয়েজ দিয়ে ভাগ করি, তাহলে পাওয়ার দেওয়া আছে কত? পাওয়ার দেওয়া আছে 10 মিলিওয়াট, একে সে মাইক্রোওয়াটে কনভার্ট করছে। আর নিচে নয়েজটা 1 মাইক্রোওয়াট হবে, এটা ভুল আছে, 1 মিলিওয়াট লেখা আছে, এটা 1 মাইক্রোওয়াট হবে। সো আমি যদি পাওয়ার কে নয়েজ দিয়ে ভাগ করি তাহলে এসএনআর পাওয়া যাবে। তাহলে এখানে হিসাব করার পর আসছে 10,000। এসএনআর কোনো একক হয় না, বিকজ এটা একটা রেশিও, তাই না? তো এবার এসএনআর ডিবি বের করার সময় কি করছে, 10 log 10, এসএনআর এর ভ্যালু ছিল 10,000, 10,000 বসে দিছে, দেওয়ার পরে ভ্যালু পাওয়া গেছে 40। তার মানে এখানে তোমার এসএনআর ডিবির ভ্যালু হচ্ছে 40 ডেসিবেল, ঠিক আছে? এইটা একটা মজার এক্সাম্পল। বলছে ভ্যালু অফ এসএনআর এন্ড এসএনআর ডিবি ফর নয়েজ লেস চ্যানেল, যেখানে কোনো নয়েজই নাই। তাহলে এসএনআর বের করার সময় দেখো আমরা একটু আগে বলছি পাওয়ার কে নয়েজ দিয়ে ভাগ করতে হবে। তাহলে পাওয়ার কে নয়েজ তো নাই, তাহলে নয়েজ ভ্যালু হচ্ছে 0, তাই না? তাহলে কোনো কিছু 0 দিয়ে ভাগ করলে কি হবে? 0। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে হবে ইনফাইনাইট, তাই না স্যার? জি স্যার। দেখো এসএনআর ও ইনফাইনাইট, আর এসএনআর ডিবি বের করার সময় 10 log 10 এসএনআর, তাহলে 10 log 10 এসএনআর ভ্যালু ছিল ইনফাইনাইট, তাহলে আনসারও ইনফিনিটি হবে। খুবই চমৎকার। নিচের কনক্লুশনটা খুব গুরুত্বপূর্ণ, লেখছে উই ক্যান নেভার অ্যাচিভ দিস রেশিও ইন রিয়েল লাইফ। বুঝতে পারছো? রিয়েল লাইফে কোনো নয়েজলেস ইস্যু কখনোই নাই। ইট ইজ অ্যান আইডিয়াল কেস। বুঝা গেল? জি স্যার। কনফিউশন আছে? জি স্যার। নাই। হুম। এবার হচ্ছে ডেটা রেট লিমিটে দুইটা জিনিস আমরা বের করতে পারি, একটা হচ্ছে নাইকুয়েস্ট বিট রেট ফর নয়েজলেস চ্যানেল আর শ্যানন ক্যাপাসিটি ফর নয়েজি চ্যানেল। দেখো প্রথমে নাইকুয়েস্ট বিট রেট নয়েজলেস চ্যানেলের জন্য সি ইকুয়াল টু 2b log l, এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু বিট রেট, নাইকুয়েস্ট বিট রেটের ফর্মুলা, সি মানে ক্যাপাসিটি, বি মানে ব্যান্ডউইথ, এল মানে হচ্ছে লেভেল অফ এ সিগন্যাল। তার মানে এই প্যারামিটার গুলির মধ্যে একটা প্যারামিটার বাদে বাকিগুলির ভ্যালু দেওয়া থাকলে তুমি ওই ক্যালকুলেশনটা করতে পারবা, নাইকুয়েস্ট বিট রেট দিয়ে বের করতে পারবা। ফর্মুলাটা ভালোভাবে মনে রাখো, সি ইকুয়াল টু 2sb log l। এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল বলবো, বাকিগুলো নিজে নিজে করবা। কনসিডার এ নয়েজলেস চ্যানেল উইথ এ ব্যান্ডউইথ অফ 3000 হার্টজ। বলো কিসের মান দেওয়া আছে? স্যার বুঝলাম না স্যার। বলছি কনসিডার এ নয়েজলেস চ্যানেল উইথ এ ব্যান্ডউইথ অফ 3000 হার্টজ। একটা চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে 3000 হার্টজ। তাহলে এখানে মান দেওয়া আছে কিসের এই ফর্মুলায়? স্যার স্পিডটার। বি আর এল। ওরে ভাই, ব্যান্ডউইথ মানে হচ্ছে বি, 3000 মানে হচ্ছে বি এর মান। জি স্যার। ট্রান্সমিটিং এ সিগন্যাল উইথ 2 সিগন্যাল লেভেল, কিসের মান দেওয়া আছে? 2 সিগন্যাল লেভেল, স্যার লেভেল এল। এল এর। এল এর মান দেওয়া আছে। এবার বলছে বিট রেট বের করো, মানে সি এর মান বের করো। তাহলে ফর্মুলা দেখো, 2 তো 2ই, বি এর মানও দেওয়া আছে, এল এর মানও দেওয়া আছে, বের করা যাবে না? জি স্যার। এই দেখো 2 ইনটু বি এর মান 3000 ইনটু লগ 2 আর এল এর মান দেওয়া আছে 2, লগ 2 বেস 2 এর মান হচ্ছে 1, 2 ইনটু 3000 মানে 6000, 6000 বিপিএস। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। নিচের ম্যাথটা হুবহু সেম, শুধু লেভেল 2 এর জায়গায় 4। সমস্যা আছে? নো স্যার। ভেরি নাইস। আরেকটা আছে ম্যাথ সেম, ব্যান্ডউইথ দেওয়া আছে 265 কেবিপিএস, সরি ব্যান্ডউইথ না, 265 কেবিপিএস পাঠাইতে হবে নয়েজলেস চ্যানেল দিয়ে, মানে ক্যাপাসিটি দেওয়া আছে 265 কেবিপিএস, ব্যান্ডউইথ দেওয়া আছে 20, সিগন্যাল লেভেল কত লাগবে, মানে এল এর মান বের করতে হবে। এই ম্যাথ করবো না, বাচ্চাদের ম্যাথ। নয়েজি চ্যানেল, শ্যানন ক্যাপাসিটি। সো নয়েজি চ্যানেলের ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল টু বি লগ 2 1 প্লাস এসএনআর। বি মানে আমরা জানি ব্যান্ডউইথ, এসএনআর মানে আমরা জানি সিগন্যাল টু নয়েজ রেশিও, আর সি তো আমরা একটু আগে দেখলাম ক্যাপাসিটি। তাহলে ফর্মুলা আসো, ম্যাথে আসো। কনসিডার an extremely noisy channel in which value of signal to noise ratio is almost 0। তার মানে এসএনআর এর মান দেওয়া আছে কত? 0। এখন বলছে ক্যাপাসিটি বের করো।
তাহলে সি ব্যান্ডউইথ দরকার হয় নাই, কারণ ব্যান্ডউইথের মান বলে নাই, তাহলে বি এর মান বি থাকবে। আর লগ টু 1 প্লাস এসএনআর, তাহলে লগ টু 1 প্লাস এসএনআর ভ্যালু হচ্ছে 0, তাহলে লগ 1 এর মান কত? লগ 1 এর মান হচ্ছে 0, তাহলে 0 এর সাথে ব্যান্ডউইথ গুণ দিলে आंसर হচ্ছে 0। বুঝছো? জি স্যার। সেম এখানে সিগন্যাল টু নয়েজ রেশিও দেওয়া আছে 3162, আর ব্যান্ডউইথের মান দেওয়া আছে 3000, বলছে ক্যাপাসিটি বের করো। মানে এর থেকে সহজ মেথড আসলে হয় না, কারণ এসএনআর এর ভ্যালু দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, তোমারে বলছে সি এর মান বের করো, মানে শুধু যোগ বিয়োগ গুণ ছাড়া কোনো কাজ, বিয়োগও তো নাই, যোগ আর গুণ। স্যার এরকম কি সব ডাইরেক্ট দেওয়া থাকবে? দেখো এই যে দেখো, এখানে দেখো, এইটাতে একটু ঝামেলা আছে, এখানে এসএনআর ডিবির মান দেওয়া আছে, এসএনআর ডিবির মান দিয়ে ব্যান্ডউইথ বলছে, এবার বলে ক্যাপাসিটি বের করো। এখন এসএনআর ডিবি থেকে বের করতে চাইলে আমাদের ফর্মুলা কি মনে আছে? একদম শুরুতে আমরা দেখছিলাম যে এসএনআর ডিবির ফর্মুলাটা কি? এসএনআর ডিবি থেকে এসএনআর বের করতে হবে। এসএনআর ডিবি থেকে এসএনআর বের করার ফর্মুলা হচ্ছে 10 log 10 এসএনআর। এই ফর্মুলা থেকে তোমাকে এসএনআরটা বের করে নিতে হবে। এসএনআরটা বের করে নিয়ে পরে সি ইনটু বি log 1 প্লাস এসএনআর এর মধ্যে ফেললেই ঘটনাটা ঘটে যাবে। বুঝা গেল? জি স্যার। সেম সেম জিনিস, কিন্তু সব একই একই ফর্মুলার ম্যাথ। এবার আসো আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, পারফরম্যান্স। পারফরম্যান্স আমরা তিন ভাবে মেজার করতে পারি, ব্যান্ডউইথ, থ্রুপুট এবং ল্যাটেন্সি। তাহলে দেখো প্রথমে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ দুই ভাবে মেজার করা যায়। গত ক্লাসে আমরা বলেছি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি বিয়োগ দিলে ব্যান্ডউইথ মেজার করা যায়, ওইটা হচ্ছে ব্যান্ডউইথ ইন হার্টজ। আর ব্যান্ডউইথ ইন বিট পার সেকেন্ড কোনটা, যেটা আমরা ইন্টারনেটের জন্য ব্যবহার করি, ইন্টারনেট স্পিড, প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা যাচ্ছে, ঠিক আছে? এটা পড়ে নিবা। থ্রুপুট, থ্রুপুটের ডেফিনেশন হচ্ছে হাউ ফাস্ট উই ক্যান সেন্ড ডেটা ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার। একটা সেন্ডার থেকে একটা রিসিভারে কত দ্রুত আমরা ডেটা পাঠাতে পারি। এখানে কিন্তু একটা ব্যাপার আছে স্যার, ডেটার এটা থ্রুপুটের মধ্যে মৌলিক পার্থক্য আছে। যেমন আমরা ল্যাপটপ, ডেস্কটপ যেটাই ব্যবহার করি না কেন, এটা যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, ওই অ্যাডাপ্টারের সর্বোচ্চ ক্যাপাসিটি যদি ফাস্ট ইথারনেট আমরা ব্যবহার করি, তাহলে 100 MBPS পর্যন্ত সে ডেটা ট্রান্সফার করতে পারে, 100 MBPS পর্যন্ত পারে। কিন্তু আমি ব্যবহার করতেছি 5 MBPS, তাহলে আমার থ্রুপুট কত হবে? 100 হবে না 5 হবে? আমার চ্যানেলটার বা আমার হার্ডওয়্যারটার ক্যাপাসিটি 100 MBPS, আমি ব্যবহার করতে পারি 5 MB সর্বোচ্চ। এখন আমার থ্রুপুট কত হবে? 100 না 5? কত? স্যার বুঝলাম না স্যার। বুঝা যায়নি? স্যার থ্রুপুটটা আবার বললে ভালো হয়। হাউ ফাস্ট, আমরা কত দ্রুত ডেটা পাঠাতে পারি একটা নেটওয়ার্কে ইন 1 সেকেন্ডে। তো স্যার যেটা হাইস্ট আছে ওইটা জি স্যার, 100। জি স্যার, এক্স্যাক্টলি 5 ই হবে থ্রুপুট। অর্থাৎ আমার ক্যাপাসিটি যাই থাকুক না কেন, আমি যেই রেটে পাঠাতে পারি সর্বোচ্চ, ওইটাই আমার জন্য থ্রুপুট। বুঝতে পারলা? জি স্যার। নাইস। তাহলে থ্রুপুটের ফর্মুলা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড ইনটু বিট পার ফ্রেম। ফ্রেম পার সেকেন্ড ইনটু বিট পার ফ্রেম। বুঝা গেল? জি স্যার। এই যে একটা ম্যাথ আছে, ব্যান্ডউইথ 10 MBPS, এভারেজ অফ 12,000 ফ্রেম পার মিনিট। 12,000 ফ্রেম পার মিনিট, এখানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, ফর্মুলা আছে পার সেকেন্ড, ম্যাথে দেওয়া আছে 12,000 ফ্রেম পার মিনিট, আর প্রতি ফ্রেমে এভারেজ 10,000 বিট আছে, তার মানে বিট পার ফ্রেম হচ্ছে 10,000। তাহলে হিসাবটা দেখো, 12,000 ফ্রেম রে 60 দিয়ে ভাগ দিয়া মিনিট রে সেকেন্ডে আনছে। বুঝতে পারলা? জি স্যার, পরে গুণ দেবে। প্রতি ফ্রেমে 10,000 আছে, 10,000 দিয়ে গুণ, তাহলে স্পিড হচ্ছে মানে থ্রুপুট হচ্ছে 2 MBPS। বুঝা গেল? জি স্যার। ল্যাটেন্সি, ল্যাটেন্সিকে আমরা বলি হচ্ছে ডিলে। এটা ডেফিনেশনটা হচ্ছে হাউ লং ইট টেকস ফর এন এন্টায়ার মেসেজ টু কমপ্লিটলি অ্যারাইভ এট দ্য ডেস্টিনেশন ফ্রম দ্য টাইম অফ দ্য ফার্স্ট বিট সেন্ট আউট ফ্রম দ্য সোর্স। অর্থাৎ সোর্স থেকে যখন ডেটা পাঠানো শুরু হয়েছে, এরপর থেকে ডেস্টিনেশনের কাছে রিসিভ হওয়া পর্যন্ত কত সময় লাগছে, সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাটেন্সি। বুঝা গেল? এই ল্যাটেন্সি মেজার করার জন্য 4টা আলাদা কম্পোনেন্ট আছে। একটাকে বলি প্রপাগেশন টাইম, একটাকে বলি ট্রান্সমিশন টাইম, একটা কিউইং টাইম, একটা প্রসেসিং ডিলে। এই 4টাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা বলতে পারি
যে ল্যাটেন্সি কত হয়েছে বা কত সময় লাগছে কাজটা সম্পাদন করার জন্য। ফর্মুলা দেখো, প্রোপাগেশন টাইম এন্ড ট্রান্সমিশন টাইম আলাদা বের করতে হবে। কিউইং টাইম প্রসেসিং দিলে নরমালি দেয়া থাকে। প্রোপাগেশন টাইম ফর্মুলা হচ্ছে ডিসটেন্স বাই প্রোপাগেশন স্পিড, ডিসটেন্স বাই প্রোপাগেশন স্পিড। আর ট্রান্সমিশন টাইমের ফর্মুলা হচ্ছে ডেটা বাই ব্যান্ডউইথ। ম্যাথ দেখো, এক্সাম্পল বলছে হোয়াট ইজ দ্য প্রোপাগেশন টাইম ইফ দ্য ডিসটেন্স বিটুইন 2 পয়েন্টস ইজ 12,000 কিলোমিটার। ফর্মুলা কি? ডিসটেন্স বাই স্পিড। তাহলে আমার এখানে ডিসটেন্স দেওয়া আছে কত? 12,000 কিলোমিটার, ঠিক নেই? আর স্পিড দেওয়া আছে 2.4 ইন্টু 10⁸। এটা কিন্তু 108 না স্যার, 10⁸। হ্যাঁ, 10⁸ মিলি সেকেন্ড। তাহলে প্রোপাগেশন টাইম কি বের করা যাবে? জি স্যার। ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্স 12,000, 1000 দিয়ে গুণ করে মিটারে নিয়ে আসছে। আর স্পিড 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা দিয়ে ভাগ করলে ঘটনা ঘটে গেছে। 50 মিলি সেকেন্ড হচ্ছে উত্তর। এটার মধ্যে গুণ আর ভাগ ছাড়া কিছু নাই, ঠিক নেই স্যার? জি স্যার। সেম এজ পরেরটা, সেম এজ পরেরটা, একই এক্সাম্পল, শুধু ভ্যালুগুলি চেঞ্জ কম বেশি, একই এক্সাম্পল। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ম্যাথগুলি হাতে কলমে করার জন্য। আমি তো জাস্ট দেখাই দিলাম, বাট হাতে কলমে করতে হবে। নাও আমাদের একটা কাজ করতে হবে। তোমরা একটু নোট করো, কেউ একজন নোট করে আমার চ্যাট বক্সে নাম্বারগুলি দিবা। হ্যাঁ, সো আমি তোমাদেরকে জি নাম্বার স্যার বলেন। বলতেছি, জাস্ট 1 মিনিট, খুলতে তো হবে আগে। সো বই হচ্ছে 5 নাম্বার এডিশন একটা। হ্যাঁ, আমাদের যেটা টেক্সট বুক। সো 5 নাম্বার এডিশনে চ্যাপ্টার নাম্বার 3। ওকে, নাম্বার লিখো। জি স্যার বলেন। ওকে, সো নাম্বার ইজ 3.3। এক্সাম্পল, বইয়ের এক্সাম্পল। হ্যাঁ, 3.3, 3.4, 3.5 লিখছো? জি 3.6, স্যার। 3.10, 3.11, 3.12, 3.15, 3.16, 17, 18, 19, 20, 26, 3.26, 27, 28, 9, 30, 31, 32, 34, 5, 6, 37, 38, 39, 41,
44, 45, 46, 47. স্যার একটু আস্তে আস্তে। কত পর্যন্ত লিখছো? 46, sir. 47 আছে। 47 46 জি স্যার। 47 আছে। এগুলো হচ্ছে এক্সাম্পল, বইয়ে করে দেয়া আছে। এবার এক্সারসাইজ লেখো। এক্সারসাইজ 3.4 মানে 3-4 আর কি, 3.4, 3.5, 3.6, 3.12, 13, 15, 16, 17, 18, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 30, 33, 31, 32 দেখতে পারো। 3.30, 33 শেষ। এক মিনিট টাইম দাও, হ্যাঁ? নাম্বারগুলি চ্যাট বক্সে দিও। স্যার ছবি তুলে গ্রুপে দিয়ে দিলে হবে স্যার? ইয়েস, নাম্বারগুলি কই? বললাম যে দেওয়ার জন্য। শুনতে পাচ্ছ? Sir, group এ দিয়ে দিছি। ওরে ভাই, বলছি চ্যাট বক্সে এখানে দাও, আমার তো দরকার। আমি প্রতি সেকশনে সেকশনে কি নাম্বার খুঁজে বের করবো না। Oh, okay, sir. তোমাদের থেকে বের করছি, এবার এটা আমি সব সেকশনে দিব। ইজি না ব্যাপারটা? আর তোমরা একটা কাজ করো, এখানে না দিলে হবে, টেলিগ্রাম গ্রুপে দিও। Sir, ওখানেই দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা, নাইস নাইস। আমি তো টেলিগ্রাম দেখি না। আচ্ছা, ওকে।
ওরে টাইপ করা যাইতো না? কেউ একজন টাইপ করে দিও তো ভাই কষ্ট করে। ঠিক আছে? জি স্যার। ওকে, সো আমাদের চ্যাপ্টার 3 আসলে শেষ হয়ে গেল, দুইটা লেসনই শেষ। সো এবার তোমরা যেটা করবা সেটা হচ্ছে ভিডিও খুব ভালোভাবে দেখবা মনোযোগের সহিত। ভালোভাবে দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে জানাবা পরের ক্লাসে, দেন উই উইল ডিসকাস। বাট আই রিকোয়েস্ট অল অফ ইউ অ্যাগেইন, যেহেতু এই চ্যাপ্টারটা এন্টায়ারলি ম্যাথমেটিক্যাল, তোমাকে কিন্তু হাতে কলমে ম্যাথ করতে হবে স্যার। ওই যে চোখে দেখলাম f = 1/t ফর্মুলা খুব সহজ হয়ে যাবে, বাট ব্যাপারটা মোটেই এরকম না। যখন তুমি করতে যাবা দেন ইউ উইল ফেস সাম ডিফিকাল্টিজ, ঠিক আছে? সো আমরা যাতে পরের ক্লাসে কোনো প্রবলেম থাকলে আমরা যেটাতে আলোচনা করতে পারি। প্লিজ নোট, তুমি যদি ম্যাথ হাতে কলমে না করো তাহলে কিন্তু এই জিনিসটা ঘটবে না। পরীক্ষার আগের রাতে দেখে যদি সব সমাধান হয়ে যেত তাহলে সব পরীক্ষার আগের রাতে পড়ে হয়ে যেত, তাহলে মানুষ পড়াশোনা করতো না, ঠিক না স্যার? সো আই রিকোয়েস্ট অল অফ ইউ, অবশ্যই বাসায় ম্যাথগুলি ভালোভাবে দেখবা। কোনো প্রবলেম হলে টাইম টু টাইম জানাবে, টেলিগ্রাম গ্রুপে হোক, যেভাবে হোক, ইন হোয়াট এভার মিডিয়াম ইউ আর কমফোর্টেবল, জাস্ট লেট মি নো। তাইলে যেটা হবে যে আমরা তোমার এই প্রবলেমটা অ্যাড্রেস করতে পারবো, ঠিক আছে? কিন্তু তোমাকে হাতে কলমে করতে হবে। সো আমার বন্ধু করছে, তার করা হয়ে গেছে মানে আমারও করা হয়ে গেছে, এই ভাবনায় কিন্তু যাইও না, নিজেরটা নিজে করবা। ওকে, ওকে স্যার। জি স্যার। দ্যাট ইজ গ্রেট। সো আমি আশা করবো যে কোনো প্রবলেম থাকলে প্রবলেমটা আমার কাছে পর্যন্ত আসবে, দেন আই ক্যান সলভ, ঠিক আছে? জি স্যার। ওকে, গ্রেট। সো আর কোনো আলোচনা আছে স্যার আজকে, বা কোনো প্রবলেম বুঝতে কোনো কোথাও কোনো সমস্যা আছে? না মনে স্যার, হয় না মানে স্যার। আবার দেখা লাগবে স্যার, মানে একবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাইস। তাহলে দেখো, ক্লিয়ার হওয়ার পরে সমস্যা থাকলে আমাকে জানাও, ঠিক আছে? জি জি স্যার। স্যার। থ্যাংক ইউ।